হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার এবং আদাব। গত লোকসভা নির্বাচনের সময় আমি ভারতে অবস্থান করছিলাম। তো কোনো এক সময় আমি পার্ক স্ট্রিটের যে হোটেলে নর্মালি থাকি সেই হোটেলের আরও 3জন সহ আমি একজন 4জন আমরা দুরাত্র 3 দিনের একটা ট্যুর প্রোগ্রামে সুন্দরবনে যাই। এবং আমার খুব ইচ্ছা ছিল যে ভারতের এই অঞ্চলটা, পশ্চিমবাংলার এই অঞ্চলটা আমি দেখব। লাক্ষ্মী ট্যুর প্রোগ্রামের একটা নামক একটা অর্গানাইজেশনের আন্ডারে এই ভ্রমণটা। যাই হোক, আমাদেরকে প্রথমে মাইক্রোবাসে আমরা 4জন সহ আমাদের ড্রাইভার আমাদেরকে প্রথমে ক্যানিংয়ে নিয়ে যাওয়া হয়। ক্যানিং থেকে আমাদেরকে গোসাবা নামক একটা অঞ্চলে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে একটা ফেরিঘাট, সেখানে একটা সাজানো গোছানো লঞ্চে আমাদেরকে লঞ্চে উঠায় এবং লঞ্চে আরও প্রায় 40 জনের মতো লোক ছিলেন, অর্থাৎ সব মিলিয়ে 50 জনের মতো। যাই হোক, লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদেরকে সকালবেলার ব্রেকফাস্ট দেওয়া হয়। অত্যন্ত খাবার ছিল সুন্দর। আমরা খুবই এনজয় করছি দুরাত্র 3 দিন, এবং 2 দিনেই আমরা 2 রাত্রই আমরা রিসোর্টে আমরা ছিলাম। এবং আপনারা জানেন এইটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা শেল্ড হিসাবে কাজ করে সমস্ত এই লোকগুলোকে, যারা আপনার উপকূলীয় লোক, হাজার হাজার লক্ষ লক্ষ, আমার মনে হয় কয়েক কোটি লোক পুরো বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবাংলার দক্ষিণাঞ্চল এই ম্যানগ্রোভ ফরেস্ট দ্বারা শিল্ড হিসাবে কাজ করে। প্রাকৃতিক দুর্যোগ বা এনি জলোচ্ছ্বাস, এই ফরেস্টটি আমাদেরকে প্রোটেক্ট করে। যাই হোক, আমরা অনেক সময় সেই মাঝ নদীতে বাংলাদেশের পাশ দিয়া, অনেক সময় সুন্দরবনের পাশ দিয়া দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশ, এইটা ভারতের পশ্চিমবাংলা। সেই অনেক রকম আপনার সে ইতিহাস, এটা একেবারে আপনার এত একটা মনোমুগ্ধকর একটা ভ্রমণ ছিলেন। কারণ আমি তো সুন্দরবনে আরও বাংলাদেশের সুন্দরবনে একাধিকবার আসছি, কিন্তু এইভাবে প্রোগ্রামের মাধ্যমে আসি নাই। তবে বাংলাদেশের সুন্দরবন সম্পর্কে আমার অগাধ ধারণা। এখানে আমি সাতক্ষীরাতে একাধিকবার আসছি এবং সুন্দরবনের অঞ্চলে। যাই হোক, এনিওয়ে, যা আমাদের এই ভ্রমণটা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। আপনারাও যদি কেউ সুন্দরবনে যেতে চান পশ্চিমবাংলা থেকে, লাক্ষ্মী ট্যুরিজমের মাধ্যমে আপনারা যেতেই পারেন। এবং পার্ক স্ট্রিটে তাদের একাধিক অফিস রয়েছে, প্রত্যেকটা হোটেলে তাদের কার্ড আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন আমরা যখন আমাদের যাত্রা শেষ, আমাদেরকে নামাই দিলেন একটা জায়গায়, সেখানে আমাদের মাইক্রোবাস অপেক্ষা করতেছিলেন। আমরা মাইক্রোবাসে আরও আমরা যে 4জন আমরা পার্ক স্ট্রিট থেকে গেছি, আমরা ওই 4জন আমরা তো মাইক্রোবাসে উঠছি, প্লাস আরও 3 হইতে 4জন ওই মাইক্রোবাসে উঠছেন, অর্থাৎ মাইক্রোবাসটা তখন ফুল। তো ওনাদেরকে বসিরহাট কতগুলো একটা জায়গা আছে, সেই দিকে তারা নামবে। সুতরাং মাইক্রোবাসটা বেশ ঘুরে ঘুরে ওই দিক দিয়ে আসছেন। তো বসিরহাটের এই অঞ্চল তখন আমার একেবারেই ধারণা ছিলেন না বসিরহাটটা কোন জায়গায়। তো একজন ভদ্রলোক বলতেছিলেন যে এটা রেখাপত্রের একটা কনস্টিটুয়েন্সি। তো আমার কাছে হঠাৎ করে মানসিকভাবে আমি রেখাপত্রের নামটা জানি যে সে আন্দোলনের নেত্রী, বিশেষ করে সন্দেশখালী নামক একটা জায়গায়, এবং এটা যে বসিরহাটের ভিতরে আমি তখনও জানতাম না। যাই হোক, তখন ও যেহেতু ওখানে ইলেকশনের সময়, তো অনেকেই সেই ইলেকশন নিয়ে তেমন কোনো কথা বললেন না, একেবারে চুপচাপ। তবে বললেন যে এখানে ইলেকশনের রেখাপত্রের এরিয়া। যাই হোক, আমি যেহেতু রেখাপত্র সম্পর্কে আগে প্রচুর জানি, সেটা একটু বর্ণনা করি আগে।
যে ওখানে একটা সন্দেশখালী নামক একটা জায়গা আছে এবং মোটামুটি হিন্দু অধ্যুষিত এবং অনেক আছে প্রান্তিক হিন্দু। অন্তত হিন্দুদের ভিতরে আবার 50% থেকে 60% এরা পুর অফ দ্য পুরেস্ট প্রান্তিক হিন্দু। ওখানে শেখ শাহজাহান করে এক তৃণমূলের এক প্রভাবশালী নেতা, সে এই হিন্দুদের জায়গা জমি মোটামুটি সব মানে 90% দখল করে প্রচুর অট্টালিকা তৈরি করছেন এবং হিন্দুদেরকে মোটামুটি একদম নিঃস্ব করে ফেলছেন। শুধু এখানেই শেষ না, সেই হিন্দু মহিলা যারা একটু সুন্দর উঠতি বয়সের মেয়েদেরকে 2-2.5 বছর ধরে তারা ওখানে ক্যাম্প বানাইছেন। তাদের যে তৃণমূলের অফিস বলতেন, আসলে তারা ক্যাম্প বানাচ্ছেন। তাদের সেন্টার, লালসার সেন্টার, সেখানে তাদেরকে এই হিন্দু মহিলাদেরকে হাজব্যান্ড তার ওয়াইফকে দিয়ে আসতেন সেই ক্যাম্পে, বাবা তার মেয়েকে দিয়ে আসতেন। কারণ হলো যে তারা যে সরকারি সাহায্যগুলো পাইতেছিলেন, যেমন আপনার 1000 থেকে 1500 টাকা একটা মহিলা পায়, সেটা একটা প্রকল্পর নাম হলো আপনার লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে রেশন। ওখানে যে জলোচ্ছ্বাস হয়েছিল 2-3 বার, তখন থেকে যে তারা রেশনগুলো দেয়, সেই রেশনগুলো একদম বাড়িতে পৌঁছে দেয়। এবং স্কুলে মেয়েদের অবৈতনিক শিক্ষা অ্যাজ ওয়েল অ্যাজ সাইকেল, মেয়ে বড় হলে বিয়ে দিতে গেলে 20,000 টাকা, এবং তো চিকিৎসারও কিছু ব্যবস্থা ছিলেন। বাড়ি ঘর করে দেওয়ার জন্য প্রচুর পয়সা দিতেন এবং তারপরে শৌচাগার নির্মাণের জন্য পয়সা দিতেন। তো এই পয়সাগুলো আসলে এই যে পুর অফ দ্য পুরেস্টের মানুষের কাছে যেতেন না, এদের কাছে একটা সাইন নিয়ে 50,000 টাকা একটা বাড়ির জন্য আসলে তাদেরকে 5,000 টাকা দিতেন। অর্থাৎ এই শেখ শাহজাহান এবং তার কোম্পানি তারা এই পুরো টাকাটা আত্মসাৎ করতেন। এবং যাই হোক, ওই প্রান্তিক মানুষগুলোকে তারা একদম সামান্য কিছু দিতেন। কিন্তু যখন তারা শাহজাহানের শাহী সাম্রাজ্য বাড়াতে তারা অনৈতিক কাজ শুরু করেন, তারা এই পুরো অঞ্চল জুড়ে সমস্ত হিন্দু মহিলাদের এবং মেয়েদেরকে আপনাকে সেক্সুয়ালি অ্যাসল্ট, নট অনলি, তাদের ক্যাম্পে যেতে হতো, পিঠা পুলি বানানোর নামে ওখানে নিয়ে যেত। বাবা তার মেয়েকে দিয়ে আসতো, হাজব্যান্ড তার ওয়াইফকে দিয়ে আসতো। এই ছিল ওখানকার নিত্য নৈমিত্তিক একটা ঘটনা। পরে এটা সাংঘাতিকভাবে এক্সপ্লোড হয়, এমনভাবে এক্সপ্লোড হয়, তখন ওটা প্রশাসন অনেক ধামাচাপার চেষ্টা করছেন এবং একাধিকবার তাদের প্রশাসনের টপ তারা অস্বীকার করছে। শেষ পর্যন্ত অস্বীকার করার পরে যখন এটা এক্সপ্লোড হয়েছে, একটা মহিলার নেতৃত্বে, সেও এই ধরনের ভাতা পেতেন এবং তার হাজব্যান্ড ছিল পরিযায়ী শ্রমিক, তার নাম রেখা পাত্র। তার নেতৃত্বে একটা বিরাট আন্দোলন হয় এবং পরবর্তীতে সেটা শুধু পশ্চিমবাংলা না, শুধু ভারতে না, BBC 3টা ডকুমেন্টারি প্রকাশ করে। তখন তাদের তখন একে একে শাহজাহান শেখ থেকে শুরু করে সমস্ত ক্যাডারগুলোকে তখন আটকে ফেলে, তারপরে এখনও জেলে। যাই হোক, পরে এই রেখাপাত্রকে এই মোদিজি নিজে টেলিফোন করে তাকে এই বসিরহাট নামক অঞ্চলে তাকে আপনার বিজেপি থেকে তাকে MP নির্বাচনে নমিনেশন দেওয়া হয় এবং সন্দেশখালীটা বসিরহাট অঞ্চলের ভিতরেই একটা অঞ্চল এবং সন্দেশখালী হিন্দু অধ্যুষিত এবং ম্যাক্সিমাম হিন্দুরাই ওখানের একেবারে প্রান্তিক হিন্দু এবং তারা এই যে রেশন এবং তাদের যে লক্ষ্মী ভাণ্ডার এবং অন্য সাহায্য, এই সাহায্যের উপরে তারা অলমোস্ট 20-25 দিন ডিপেন্ড করে। আর বাকি কয়েকদিন তারা সামান্য একটু কাজ যদি থাকে সেটা দিয়ে চলে। অর্থাৎ এই সরকারের অনুগ্রহে তারা বেঁচে আছেন, এখনও আছেন। অর্থাৎ ওখানকার লোকজনের কোনো কাজকর্ম, শুধুমাত্র সুন্দরবন অঞ্চলে কিছু কাজকর্ম, মাছ ধরা, কাঁকড়া ধরা, অথবা কেউ আখের রস ভাঙা, কেউ নৌকার মাঝি, কেউ ঠেলা গাড়ি চালায়, এই সামান্য তাদের
এটা দিয়ে তাদের একেবারে কোনো রকম তাদের জীবনযাত্রা। তো এই প্রান্তিক লোক পরে আমি যাই হোক এটা আপনাদেরকে একটু বললাম সেই বসিরহাটে সন্দেশখালীর আন্দোলনের। আপনারা যদি গুগল সার্চ করেন বা দেখবেন যে সন্দেশখালীর সেই এটা নিয়ে পৃথিবী জোড়া হয়েছে শত 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 ডকুমেন্ট। তারপরে আমি আমার পার্ক স্ট্রিটে চলে আসি। আসার পরেই আমি সিদ্ধান্ত নিই যে আমি আসলে সশরীরে ওখানে যাব একদিন দেখার জন্য। যাই হোক আমি তার 3 দিন পরে আমি বসিরহাটে যাই। বসিরহাট থেকে সরাসরি আমি হাওয়ারা একটা জায়গা, সেখান থেকে মিনাখা নামক একটা জায়গা, সেখান থেকে মালাঞ্চ একটা জায়গা, এই জায়গাগুলো আমি ঘুরি এবং বিভিন্ন প্রান্তিক লোকগুলোর সাথে আমি কথা বলি। তারপরে আমি আসি সেই যেখানে আমার আলটিমেট টার্গেট সেই সন্দেশখালীতে। আমি অন্তত 15 জন মাইনরিটি অর্থাৎ হিন্দু, ওখানে তারা মাইনরিটি, এই হিন্দুদের সাথে আমি কথা বলছি কমপক্ষে 15 জন। মিনাখা, মালাঞ্চ, হাওয়ারা, এই অঞ্চলের যে লোকগুলা হিন্দুরা, তাদের কথা বলি আপনারা। এরা কিন্তু সব প্রান্তিক হিন্দু। তারা পশ্চিমবাংলায় বা ভারতের ভোট কি তারা জানে না। আপনি জানেন? তারা বাম আমলে তারা জানে না ভোট কি। তারা এই তৃণমূল কংগ্রেসের সময় তারা জানে না ভোট কি। তাদেরকে ওই অঞ্চলের মেজরিটি যারা মুসলিম, তাদেরকে কোনো দিনও ভোট সেন্টারে যেতে দেয় না। শুধুমাত্র যেখানে হিন্দুরা ক্লাস্টার অর্থাৎ কয়েকটা গ্রাম নিয়ে একত্রে থাকে, তারা বাই ফোর্স তারা একত্রে যেতে পারেন। যেখানে তারা স্কেটার থাকেন অর্থাৎ একটা গ্রামের ভিতরে কয়েক ঘর হিন্দু, ওখানে তো হিন্দু নাই, কিন্তু যারা হিন্দু কয়েক এরকম, তারা আপনাদের কোনো সময় তারা ভোট কি তারা জানে না। তাদেরকে বলা হয় তোমরা যদি ভোট দিতে যাও তাহলে তোমরা এই যে তোমাদের যে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এই যে প্রকল্পের যে তোমরা বেনিফিটগুলো পাচ্ছ, এটা তোমরা একটাও পাবা না, এটা বন্ধ হয়ে করে দেওয়া হবে। এবং তাদেরকে ইলেকশনের আগে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং হুমকি দেওয়ার দরকার নেই, ওরা যেতেই না, ওরা ইলেকশনে ওরা পার্টিসিপেটই করে না, এবং ইলেকশন তাদের লাইফে নাই। অর্থাৎ সে এক আজব পৃথিবী। আসি তারপরে আপনার সন্দেশখালীতে ওখানে আমার কাছে সব জায়গায় মনে হচ্ছে যে ওখানে হিন্দু অধ্যুষিত অঞ্চল। ওখানে আবার 2-3 ভাগে বিভক্ত, কিন্তু ম্যাক্সিমাম লোকই ভোট দেয় আপনার বিজেপিকে। সেখানে যে তারা ভোট দিতে পারবে তাদের যে সংখ্যা, তার কারণ রাত্রে তাদের দিনে বিভিন্নভাবে এই যারা আন্দোলনের নেত্রী, আন্দোলনের লোকজন, তাদেরকে বহিরাগত দিয়া সবসময় তাদেরকে থ্রেট দেওয়া হতো যে তারা যাতে ভোট সেন্টারে না যেতে পারে। কারণ ওখানে আরেকজন দাঁড়াইছেন যেটা বিজেপির এগেনস্টে, যে আপনার তৃণমূল কংগ্রেসের, এখানে ওকে বলা হয় যে শেখ নুরুল ইসলাম বা নুরুল হক, আমি নামটা মনে নাই। তো আমি যখন বসিরহাট থেকে ভিতরে যাচ্ছি, তখন আমি শুধুমাত্র আপনার ওই নুরুল হকেরই পোস্টার দেখতেছিলাম। বসিরহাট এবং সামগ্রিক অঞ্চলে যে টাউন অঞ্চলগুলোতে আমি রেখাপত্রের পোস্টার দেখছি, এবং সন্দেশখালীতে আমি যখন হাওয়ারা, মিনাখা, মালাঞ্চ এইদিকে যাচ্ছি, আরে ভাই আপনাদেরকে কী বলবো, আমি এখানে রেখাপত্রের কোনো পোস্টারই দেখিনি। এবং রেখাপত্র যে ক্যান্ডিডেট, ওখানে তাদেরকে যে বিজেপি যে করে তাকে ওখানে সে ঘটশূন্য। ওখানে বিজেপি বলতে কিছু নাই, বিজেপি ভোট দিতে পারবে না, বিজেপি ভোট দিতে পারবে না, কোনো হিন্দুকে ভোট দিতে যাওয়া হবে না। এবং এর আগে তারা ইলেকশনের আগে তারা 3বার হইতে 4বার তারা এটাকে তারা ক্যাম্পেইন করেন, এবং মোটরসাইকেলে, এবং এটা ওপেনলি এটা বাম জামানায় হচ্ছে। বাম জামানায় যেটা হচ্ছেন একদম তৃণমূল কংগ্রেসের 12 বছরে তাদের একদম এক্স্যাক্টলি দ্য সেম। অর্থাৎ দিস ইজ দ্য রাইট অফ দ্য মাইনরিটি হিন্দুস ইন দ্যাট এরিয়া। এখন আসি আপনার পরিসংখ্যানে। আচ্ছা, আমি একটু পরিসংখ্যান না বললেই নয়, এবং একদম ট্রু স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। আজকের থেকে 40 বছর আগে পশ্চিমবাংলার লোক সংখ্যা 80 ভার্সেস 20, 80 মানে 80% ভার্সেস 20, প্লাস মাইনাস 1-2, বাট দ্যাট ইজ দ্য সেন্সাস রিপোর্ট। আজকে
সেন্সাস মানে তো কমপ্লিট কাউন্ট, সেই কমপ্লিট কাউন্ট নিয়েই কিন্তু প্রজেকশন করা হয়। লাস্ট যে সেন্সাসের যে রিপোর্ট ভারতের, সেই পশ্চিমবাংলা ভারত বা যেখানে, এটা তো কমপ্লিট কাউন্ট, ওইটা দিয়েই তার প্রজেকশন করে। সেই প্রজেকশন অনুযায়ী এখন পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম যে ডেমোগ্রাফিক বাইন্ডিংস সেটা বলি, সেটা হলো 65-35 +-5 প্রজেকশন +-5। আপনি আজকের থেকে তাহলে তার মানে কি দাঁড়াইছেন, আপনারা গত 30 বছরে আপনারা 25% বা আপনারা 20% থেকে 35% হচ্ছে, আর হিন্দুদের জনসংখ্যা 80% থেকে কমে 65% হয়েছে। তাহলে এটা কি আমরা বলি যে একটা মুসলিম বা মুসলমানদের, সরি আমি এর নাম বলতেছি এইভাবে, যে তাদের সবসময় তাদের ডেমোগ্রাফিক, তাদের যে ফ্যামিলি স্ট্রাকচার, ফ্যামিলি সাইজ, সেটা হয়তো 3, 4, 5, 6, দিস ইজ নট দ্য অনলি ফ্যাক্টরস। এখন বহিরাগত কারা, শত শত না, লক্ষ লক্ষ বাংলাদেশিরা এই আপনার একদম কোচবিহার থেকে জলপাইগুড়ি হয়ে পশ্চিম দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ পশ্চিম 24 পরগনা, দেন আরও দক্ষিণে এই যে অঞ্চলগুলো, মেদিনীপুর, এই পুরো অঞ্চলগুলোতে আপনার 10 হইতে 15 মাইলের ভিতরে যে আপনার ডেমোগ্রাফিক, সেখানে আপনি কারা দেখবেন, সেখানে আপনি হিন্দু খুঁজে পাইতে খুব কঠিন হবে। তো এরা কারা? এরা আজকে পশ্চিম বাংলাদেশ থেকে যে লোকটা আসবে, একটা মুসলমান, সে এসে একদিনে আধার কার্ড, 3 দিনে ইন্ডিয়ান সিটিজেন, একদিনে আধার কার্ড, 3 দিনে সিটিজেনশিপ। অথচ 60 বছর আগে যে হিন্দুটা আসছে, সে এখনও ওই আপনার বাড়িতে সে ওয়াস্ট অফ দ্য অবস্থায় সে আপনার দিনাতিপাত করতেছেন। না আছে তার কোনো আইডেন্টিটি, না আছে তার কোনো পরিচয়পত্র। 71 সালের মহান মুক্তিযুদ্ধ, তারপরে আপনার বাবরি মসজিদ দাঙ্গা, তারপরে শত দাঙ্গা, সবসময় এই এখন ফেন্স লাগাইছেন, কিন্তু ফেন্সের আগে সবসময় হিন্দুরা পশ্চিম বাংলা আশ্রয় নিয়েছেন। তারা কোথায় গেছেন? তারা কি হারাই গেছেন? তো এই যদি 1 কোটি হিন্দু ইসে থাকে, তাহলে আপনার যে জনসংখ্যা, জনমিতি, সেখানে তো পরিবর্তন হওয়ার কথা। তো আপনাদের এটা জনসংখ্যা কমছে কীভাবে? আপনাদের তো ডেটা, ডেমোগ্রাফিক, এটা তো আপনাকে সেন্সাস ডেটা অনুযায়ী, এবং তার প্রজেকশন একদম আপনার, এটা তো এখানে আপনি আপনাকে এটা কোনো রকম ফলস করার কোনো স্কোপ নেই, এবং দ্যাট ইজ ট্রু। তো আপনার এই লোকগুলো কোথায় গেছেন? আপনারা পূর্ব বাংলার থেকে যে হিন্দুরা আসছে, সেটা তফসিলি হোক, সেই আপনার যেটাকে বলা হয় সেই ডাঙ্কা যারা হরিবোল করে এই পার্টি হোক, মথুয়া যেটাকে বলি, এরা একদম হারাইয়ে গেছেন। তাদেরকে আপনারা কখনোই এখানে ভোটে তারা পার্টিসিপেট করুক এবং আপনাদের এগেনস্টে ভোট দিক, এটা আপনারা কখনোই চান নাই। যার জন্য এদেরকে আপনারা মানুষ হিসেবে ট্রিট করেন নাই, এদেরকে আপনারা মানুষ হিসেবে ট্রিট করেন নাই। যার জন্য আপনাদের এই জনমিতি, তারা এখন আপনাদের 80 থেকে তো আপনাদের 85 হওয়ার কথা, অথবা কনসিস্টেন্ট থাকা উচিত। অথচ তাদের জনসংখ্যা সেই 20% থেকে এখন তারা 35%। আপনারা সাপ নিয়ে খেলছেন না, আপনারা বামেরা খেলছে সাপ নিয়ে। আপনারা ওই সুন্দরবনের এক জায়গায় নিয়ে আপনাকে 20-30 হাজার লোকরে আপনারা দুরাত্রির ভিতরে তাদেরকে গুলি করে, ফায়ার করে, চুবাইয়া জলে মেরে আপনারা ভেনিশ করে দিয়েছেন পূর্ব বাংলার লোকগুলোকে। তো আপনাদের ইতিহাস তো বাম জানায়, প্রত্যেকটা বাম জানায় আপনাদের 70% মিনিস্টার ছিল আপনার পূর্ব বাংলার থেকে বিতাড়িত। অথচ এখানে এসে আপনারা সেই মুসলিম প্রীতি করছেন, তাদেরকে শুধু এলিভেট করতে করতে আপনাদের এই অবস্থা। আজকে আপনারা ভারতবর্ষ থেকে আপনারা এই বাম এলিভেট হয়ে যাচ্ছেন। আসেন তৃণমূল কংগ্রেস, আপনাদের অবস্থা একদম বাম জানার মতো, আপনারা এলিভেট হয়ে যাবেন। কারণ আপনারা যেটা করছেন, আপনারা খেলছেন একদম সাপ নিয়ে। আপনাদেরকে এখন সবল দেবে। আপনারা জানেন এই যে প্রজেকশন আছে, আগামী সেন্সাস থেকে তারপর প্রজেকশন করেন। আজকে থেকে 30 থেকে 35 বছর পরে এই পশ্চিমবাংলা অ্যাকর্ডিং টু সেন্সাস এবং তার প্রজেকশনে যে তারা মেজরিটি হবে।
আপনাদের পশ্চিমবাংলাতে কলকাতার যে মেয়র সে নিজে বলতেছে যে আমরা আর এখন থেকে মাত্র 20 বছর পরে আমরা মেজরিটি, আমরা এই দেশ চালাবো, এই দেশ আমাদের। এবং সে ওপেনলি বলছেন। তো এটা শুধু তাই না, এইটা দ্যাট ইজ দ্য ট্রু ডেটা। তা সুতরাং পশ্চিমবাংলার লোক যদি এখনও মানে ভোট সেন্টারে না যায় অথবা দ্বিধা হইয়া 2 হইতে 3 ভাগে ভাগ হইয়া ভোট দেন, কারণ তাহলে আপনাদের কিন্তু একদম সামনের ভবিষ্যৎ আপনারা নিজেদেরকে আপনারা ফোরকাস্ট করতে পারছেন। এবং যে মুসলিম যে ভোট, তারা একটা ভোটও তৃণমূলের বাইরে না, তারা 100%-এর ভিতরে 200% তারা তৃণমূলে ভোট দেয়। কথাটা আমার কাছে অন্যরকম, আমি ভুল বলছি, কিন্তু তারা 100%-এর ভিতরে 100% তাদের ভোট তৃণমূলকে দেবে। সুতরাং তাদের দরকার মাত্র 10 থেকে 15% হিন্দু ভোটার। ওইটা যদি আপনাকে তারা যদি নিতে পারে, তাহলে তারা সরকার গঠন করবে। কিন্তু আপনাদের যে জনমিতি, আপনাদের যে ডেমোগ্রাফি, আপনাদের স্ট্যাটিস্টিক্স প্রেজেন্ট, তাতে আপনাদেরকে এটার যথেষ্ট সুযোগ আছে এটাকে ট্যাকল করার। আপনাদের সামনে যথেষ্ট সুযোগ আছে এবং দিস ইজ দ্য টাইম। এই ইলেকশনে যদি আপনারা সরকার পরিবর্তন করতে না পারেন, আপনারা পশ্চিমবঙ্গের বাবুরা, আমি কথা দিচ্ছি 30 বছর পরে আপনারা কোথায় যাবেন? আপনারা দেশভাগের সময় সব পূর্ব বাংলার থেকে চলে আসা এখানে আপনারা আশ্রয় নিচ্ছেন। এই সমস্ত পশ্চিমবাংলার কাজগুলো আপনারা দখল করছেন। আপনারা 30 বছর পরে আপনাদের কাজ কোথায় যাবেন? তো আপনাদের জেনারেশন কানাডা আমেরিকা তো আর আশ্রয় দেবে না। আপনারা কোথায় যাবেন? আপনারা জানেন পশ্চিমবাংলার, আমি অন্তত 40 বার ইন্ডিয়াতে গেছি। প্রত্যেকটা বার আমি যখন ভারতের বাইরে গেছি, পশ্চিমবাংলার বাইরে গেছি, বাংলা কথা বললে তারা অত্যন্ত আমাদেরকে অন্যভাবে ট্রিট করতেন, ভালো চোখে দেখতেন। আর এখন আপনি যাবেন আপনাদের বাঙাল কইলে পরেই আপনাদেরকে আগে সিসি করে, কারণ বাঙাল মানে হয়েছে ওখানে লেবার। সমস্ত ভারতবর্ষে কেরালা, তামিলনাড়ু, যে কোনো হোটেল রেস্টুরেন্টে, যে কোনো ছোটো একটা কাজে যেখানে যাবেন সেখানে পাবেন। পশ্চিমবঙ্গে তো কিছুই নেই, আপনার জিরো করে ফেলেছেন একেবারে। এটা ওয়াস্ট অফ দ্য ওয়াস্ট একটা জায়গা এখন। যাই হোক, সিদ্ধান্ত আপনাদের, ভোট আপনাদের, দেশ আপনাদের। আজকে এই পর্যন্ত, আরও কথা হবে বাস্তব অভিজ্ঞতার। আমি জনার্দন, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।